আমরা হচ্ছে গিয়ে আজকে এক্সপেরিমেন্ট 5 করব, যেটা হচ্ছে আমাদের ল্যাব ম্যানুয়াল এক্সপেরিমেন্ট 4 হিসেবে আছে মেইনলি। তো এখানে দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে গিয়ে তোমার স্টেবিলিটি অ্যানালাইসিস ইউজিং রাউথ হার্টস মেথড আর কি। তো এটাতে আমরা আসলে একটা রাউথ টেবিল বলে একটা টেবিল আসলে জেনারেট করি, তারপর হচ্ছে আমাদের অ্যানালাইসিসগুলো করি আর কি, স্টেবিলিটি অ্যানালাইসিস করি আর কি কোনোটা সিস্টেমের। তো এই জন্য আমাদের আসলে রাউথ টেবিল জিনিসটা কি সেটা জানা লাগবে। তো যেহেতু তোমরা থিওরিতে এগুলো এখনো পড়ো নাই, সামনে পড়বা, এই জন্য আমি অল্প করে একটু থিওরি এক্সপ্লেন করি যাতে সুবিধা হয় বুঝতে। তো আমরা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে দেখছিলাম যে হচ্ছে গিয়ে আমাদের এরকম একটা সিস্টেম আমরা মানে দেখছিলাম লাস্ট ক্লাসে, যেখানে হচ্ছে আমার এটা একটা নেগেটিভ ফিডব্যাক, যেখানে হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইনটা হচ্ছে জি এবং ফিডব্যাক পাথ গেইনটা হচ্ছে তোমার কি এইচ। আর এটাকে আমরা চেঞ্জ করে যখন একটা ব্লক ডায়াগ্রাম বসাই, যেটা দেখতে কেমন ছিল, যেটা দেখতে ছিল এরকম। এই যে আমরা যদি একটু দেখাই, শুধুমাত্র একটা বক্স যেটাতে হচ্ছে গিয়ে একটা ইনপুট থাকবে, যেটাতে হচ্ছে গিয়ে আমার এরকম একটা ইনপুট থাকবে এবং হচ্ছে গিয়ে একটা আউটপুট থাকবে, ঠিক আছে। মানে আমরা হচ্ছে দেখছিলাম হচ্ছে এইরকম পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে আমরা এরকম একটা সিস্টেমে কনভার্ট করতে পারি, যেখানে হচ্ছে গিয়ে একটা ইনপুট এবং একটা আউটপুট থাকবে। তখন ওই সিস্টেমে যেটা ট্রান্সফার ফাংশন সেটা হবে তোমার কি জি ডিভাইডেড বাই 1 + জিএইচ। মানে উপরে থাকবে ফরওয়ার্ড পাথ গেইন, নিচে থাকবে 1 + ফরওয়ার্ড পাথ গেইন ইনটু ফিডব্যাক পাথ গেইন। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এখন আমরা হচ্ছে গিয়ে আজকের ল্যাবের জন্য মনে করি হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইনটা হচ্ছে গিয়ে তোমার জিএস ইকুয়ালস টু 2 × s+2 ডিভাইডেড বাই s × s+1 s+3 s+4। আর হচ্ছে এইচএসটা হচ্ছে তোমার কি 1, যেটাকে আমরা ইউনিটি ফিডব্যাক বলি আর কি। ইউনিটি ফিডব্যাক মানে হচ্ছে কি ফিডব্যাকে 1 গেইন থাকবে। সো এইচএস ইকুয়ালস টু 1 বলতে বোঝায় ইউনিটি ফিডব্যাক। তো তাহলে টিএস ইকুয়ালস টু কি হবে, জিএস ডিভাইডেড বাই 1 + জিএস হবে। যেহেতু আমার এইচএস 1, সো ওটা গুণ করার কথা না করে একই কথা। তো এখন যদি আমরা জিএস এর ভ্যালু এবং এইচএস এর ভ্যালু বসাই দিই, তাহলে দেখবা টিএস কে ক্যালকুলেট করার পরে এই যে একটা ফাইনাল ফর্মেটে এরকম আসবে, যেটা দেখতে 2 × s+2 s⁴ 8s³ 19s², 14s+4। তাহলে আলটিমেটলি আমার কোনো একটা সিস্টেম যদি এই ফর্মেটে দেওয়া থাকে এবং জিএইচ, জিএস এবং এইচএস যদি আমার জানা থাকে, তাহলে অবশ্যই আমরা চাইলে ওভারঅল ট্রান্সফার ফাংশন টিএস বের করে নিতে পারবো, যেটার একটা লব থাকবে বা নিউমেরেটর থাকবে, আর একটা হর থাকবে বা একটা ডিনোমিনেটর থাকবে। তো এই যে ডিনোমিনেটরে যে পলিনোমিয়ালটা আছে, যেটা s⁴ 8s³ + 19s² + 14s+4, এই যে হরের মধ্যে যে পলিনোমিয়ালটা আছে বা ডিনোমিনেটরে যে পলিনোমিয়ালটা আছে, এটাকে বলা হয় তোমার কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আর আমাদের রাউথ টেবিল তৈরি করা লাগে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে, বুঝতে পারছি। তাহলে আলটিমেটলি কোনো একটা সিস্টেমকে আমরা কি করব, মানে রিডিউস করে একটা ব্লকে কনভার্ট করব, করার পরে যে ওভারঅল ট্রান্সফার ফাংশনটা আসবে তার যে ডিনোমিনেটর, সেটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ওই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইউজ করে আমরা রাউথ টেবিল তৈরি করবো আর কি। তো এখন আমরা শিখবো হচ্ছে কি তাহলে কিভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে রাউথ টেবিল বানানো যায়। এতক্ষণ শিখলাম কি কিভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে হয়, এখন শিখবো কি কিভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে রাউথ টেবিল বানাইতে হয়। তো আমরা ফর এক্সাম্পল একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ধরলাম, ds ইকুয়ালস টু s⁴, 6s⁵, 15s⁴, এরকম করে 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 1। এটা আমরা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ধরলাম। এখানে তো আমরা যেটা ধরছি সেটাতে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আসছে আরেকটা। এখন মনে করো আমাকে আরেকটা সিস্টেম দেওয়া ছিল, ওইটা আমাদের আপাতত মাথায় নেওয়ার দরকার নাই। ওটা থেকে ক্যালকুলেশন করে যে স্টেপে আগে ক্যালকুলেশন করছি, যেভাবে আগে ক্যালকুলেশন করছি এই স্লাইডে, সেমভাবে এখানেও আমরা মনে করো ওই ক্যালকুলেশনগুলো করে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাইলাম। পাওয়ার পরে এই ইকুয়েশন থেকে কিভাবে আমরা রাউথ টেবিল বানাবো। তো রাউথ টেবিল বানানোর সময় তুমি একদম বাম পাশে কি করবা, ম্যাক্সিমাম পাওয়ার s⁴ ওটা বসাবা, তারপর s⁵ ওটা বসাবা, এরকম করে করে s⁴ পর্যন্ত বসাই ফেলবা। তারপর s⁵ এর পাশে যে রোটা আছে সেই রোটা আমরা কিভাবে ফিল আপ করতেছি খেয়াল করো। s⁵ এর কোএফিসিয়েন্ট কত 1, সেই 1টা আমরা এই জায়গায় বসাইলাম। তারপর s⁵টাকে আমরা স্কিপ করলাম, s⁴ এ চলে আসলাম, সেটা 15 কোএফিসিয়েন্টটা সেটা বসাইলাম। তারপর স্কিপকে স্কিপ করলাম, তারপর s² আসলাম, সেটা কত 15, এটা বসাইলাম। তারপর কে স্কিপ করে কোথা চলে গেলাম, এর পরটাতে চলে গেলাম, সেটা কত 1, সেটা 1 বসাইলাম।
তাহলে আলটিমেটলি কি করছি বলতো, ম্যাক্সিমাম পাওয়ার ধরছি, তার কোএফিসিয়েন্ট বসাইছি, একটা স্কিপ করে এরপরটা বসাইছি, এরপরটা স্কিপ করে এরপরটা বসাইছি, এভাবে ও একটা স্কিপ করে একটা বসাচ্ছে, একটা স্কিপ করে একটা বসাচ্ছে। তো প্রথম রোটা কিভাবে হইলো এটা আশা করি বুঝতে পারছো। এরপর এস টু দি পাওয়ার 5 এ খেয়াল করো, আমি এস টু দি পাওয়ার 5 এর সহগ বসাইছি প্রথমে, তারপর একটা স্কিপ করে এরপরটা বসাইছি, তারপর একটা স্কিপ করে এরপরটা বসাইছি, তারপর এই যে 6s, এরপর 1 স্কিপ করে তো কিছু নেই, এই জন্য 0 বসাই দিছি। তাহলে প্রথম দুইটা রো খুবই ইজিলি আমরা কি করে ফেললাম, বসাই ফেললাম। এর পরের রো গুলো তুমি আবার সেম মেথডে বসাতে পারবে না, এটার জন্য একটা সূত্র বা হচ্ছে একটা প্যাটার্ন ফলো করে করে আমার এই সবগুলো ক্যালকুলেট করতে হবে। তো প্যাটার্নটা কি আমরা একটু দেখি। এস টু দি পাওয়ার 4 এর জন্য প্রথম এলিমেন্টটা আমরা কিভাবে ক্যালকুলেট করতেছি দেখো, এখানে একটা তোমার কি দেওয়া আছে, সূত্রের মতো দেওয়া আছে আর কি, এটা সূত্র না, ক্যালকুলেশন দেওয়া আছে। ক্যালকুলেশনটা কি, এই যে 6 টাইমস 15 মাইনাস 1 টাইমস 20 ডিভাইডেড বাই 6। তাহলে প্যাটার্নটা খেয়াল করো, 6 টাইমস 15, 1 টাইমস 20 তাদের বিয়োগফল ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে তোমার প্রথম এলিমেন্ট পাইলাম। সেকেন্ড এলিমেন্ট খেয়াল করো, 6 টাইমস এই 15, 1 টাইমস এই 6 ডিভাইডেড বাই আবার এই 6। এর পরেরটা খেয়াল করো, 6 টাইমস এই 1, 1 টাইমস এই 0 ডিভাইডেড বাই এই 6। তাহলে আমি প্রত্যেকবারই ভাগ করছি প্রথম যে মানে যেই রোটা আমি ফিল আপ করতেছি তার আগের রো এর প্রথম এলিমেন্ট দিয়ে আমি প্রত্যেক ক্ষেত্রে ভাগ করছি। এবং গুণ করার সময় প্যাটার্নটা খেয়াল করো, আমি প্রথম দুইটা টার্ম দিয়ে এখানের দুইটা টার্মকে কোনাকুনি গুণ করছি নিচ থেকে কিন্তু, এবং বিয়োগ করছি, এই যে 6 টাইমস 15 মাইনাস 1 টাইমস 20 প্রথমবারের জন্য, সেকেন্ড বারের জন্য 6 টাইমস 15, 1 টাইমস 6, আবার 6 টাইমস 1, আবার 1 টাইমস 0। আশা করি প্যাটার্নটা ধরতে পারতেছো। তাহলে এই ক্যালকুলেশনটা করার পর আমরা পাবো 70/6, এটা করার পরে পাবো 14, এটা করার পরে পাবো 1, এটা তো 0। হ্যাঁ, এরপর আর যেহেতু কোনো কিছু নাই এই জন্য 0 আর কি, আমরা ঠিক আছে 0 বসাই দিছি। এখন এখন আমার কাছে এস কিউব যখন আমি করব তখন আমি চিন্তা করব এই দুইটা রো নিয়ে, মানে তার ইমিডিয়েট উপরে দুইটা রো নিয়ে। তাহলে ভাগ হবে সবসময় 70/6 দিয়ে, দেখো 70/6 দিয়ে ভাগ হচ্ছে, 70/6 দিয়ে ভাগ হচ্ছে। আর গুণ করার সময় 70/6 ইন্টু এখানের 20 মাইনাস 6 ইন্টু এখানের 14, খেয়াল করো এই জায়গায়। তারপর এর পরেরটার জন্য 70/6 ইন্টু 6 আর 6 ইন্টু এখানের 1, এই যে দেখো 70/6 ইন্টু 6 মাইনাস 6 ইন্টু 1। এর পরেরটা হওয়া দরকার ছিল 70/6 ইন্টু এখানের 0, এই 6 ইন্টু এখানের 0, তো এটা 0 আসবে, এই জন্য 0 লিখে দিচ্ছি ডিরেক্ট। এর পরেরটাও কি হবে, অটোমেটিক্যালি 0 হবে। এই প্যাটার্নটা আবার এর পরেরটাতেও কি করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। খেয়াল করো, এই যে তোমার এই জিনিসটা ক্যালকুলেশন করে পাওয়া গেল 464/35, এদিকে পাওয়া গেল 114/35। এবার কি করলাম, আমি এটা দিয়ে এটাকে গুণ করলাম, মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলাম, ডিভাইডেড বাই প্রথমটা, খেয়াল করে দেখো এই জায়গায় ওইটাই আছে কিন্তু। তারপর এই পরেরটা টার্ম পাওয়ার জন্য আবার দেখো ডিভাইড করছে কিন্তু ওই যে প্রথমটা দিয়ে, আর গুণ করার সময় নিচ থেকে উপরে যাব কোনাকুনি, আবার উপর থেকে নিচে আসবো, মাইনাস করব। সো এইভাবে এই পুরো টেবিলটা আমার কি করা হয়, ফিল আপ করা হয়। তাহলে রাউথ টেবিল কিভাবে বানাইতে হয় এটা আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার থিওরি, মানে কেমনে আসলে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে রাউথ টেবিল বানাবো আর কি। তো তোমরা নিচে আরেকটা তোমাদের এখানে কি দিয়েছি, আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিছি, তোমরা কি করবা, এটার রাউথ টেবিল বানাবা আর কি। আচ্ছা আমি বলতেছি তোমরা কি কি করবো সব আমরা তোমাদেরকে বলতেছি একটু পরে। তো এটা আপাতত এখানে থাক। তাহলে রাউথ টেবিল কিভাবে বানাইতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এখন রাউথ টেবিল কেন বানাবো, কি কাজ করে এটা, এগুলো নিয়ে আমাদের আপাতত মাথা ঘামানোর দরকার নাই। আমাদের মেইন অবজেক্টিভসই হচ্ছে গিয়ে রাউথ টেবিল কিভাবে বানাইতে হয়, ঠিক আছে। তো এখন রাউথ টেবিল দিয়ে কি করে না করে এগুলো আমরা ইনশাল্লাহ থিওরিতে শিখবো, থিওরিতে শিখাবে তোমাদেরকে, এই আর কি। এখন আমরা দেখি এই সেম জিনিস কিভাবে আমরা ম্যাটল্যাব দিয়ে করব। তো তোমাদের ল্যাব ম্যানুয়ালে দেখবে একটা কোড দেওয়া আছে, তো আমি ওই কোডটাই হুবহু কপি পেস্ট করছি। তো এখন আমি যে মেকানিজমটা তোমাদের বলছি, মানে যেভাবে হচ্ছে আমি আসলে মানে 1/1 রো ফিল আপ করছি বাংলা মেথডে, মানে এই কোনাকুনি গুণ করে প্রথমটা দিয়ে ভাগ, এখানেও সেম লজিকটাই ইমপ্লিমেন্ট করা আছে। তোমাদের কাজ থাকবে কি এই কোডটা ডিবাগ করে বোঝা আসলে যে কিভাবে ঘটনাটা হচ্ছে। কিন্তু এখানে কোনো কিছু তোমার চেঞ্জ করা লাগবে না, এখানে চেঞ্জ করা লাগবে তোমার কি, এখানে চেঞ্জ করা লাগবে জাস্ট হচ্ছে কি, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এখানে তোমাকে শুরুতে দেখো একটা লাইন বলা আছে, সেটা হচ্ছে কি, এই যে ই ইকুয়াল টু ইনপুট অফ এন্টার দ্য কোএফিসিয়েন্ট অফ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে আলটিমেটলি
এই কোডটা যখন রান দিব তখন আমাকে প্রথমে ইনপুট চাইবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলো আমাকে ইনপুট চাইবে। তখন আমি সুন্দর মতো ইনপুট দিব, আমাকে ও অটোমেটিক্যালি রাউট টেবিলে বিল্ড করে দিবে। তো রাউট টেবিল বিল্ড করার জন্য তো আমার কোডটা চেঞ্জ করার দরকার নেই। তো এই কোডটা সবসময় রাউট টেবিল বানানোর জন্য এই কোডটা সবসময় সেমই থাকবে। তুমি জাস্ট কোএফিসিয়েন্ট দিবা, ডিফারেন্ট রকমের রাউট টেবিল চলে আসবে। তো তাও তোমরা এটা একটু লাইন বাই লাইন বোঝার ট্রাই করবা যে আসলে আমরা যে থিওরিতে যে থিওরিটা পড়ছি, মানে থিওরিটিক্যাল যে মানে ওয়েটা পড়ছি কিভাবে বানানোর আগে, ওটা আসলে কি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা একটু চেক করবা। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা এই কোডটা রান দিই। হ্যাঁ, এই কোডটা রান দিয়ে দেখি কি আসে। রান দেওয়ার পর আমার কাছে চাইছে এন্টার দ্য কোএফিসিয়েন্ট অফ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো আমার কাছে দেখি এগুলো কি ছিল, 1 6 15 20 15 6 1, তো মানে 1 6 15 20 15 6 1। ওকে, তাহলে আমরা এখানে দিই। এগুলো কিভাবে দিবা, এটা থার্ড ব্র্যাকেট দিবা, তারপর 1 স্পেস 6 স্পেস 15 স্পেস 20 স্পেস 15 স্পেস 6 স্পেস 1। ঠিক আছে, এই প্যাটার্নটা একটু ফলো করবা। থার্ড ব্র্যাকেটের মধ্যে সব দেওয়া লাগবে আর কি, যাতে করে একটা ভেক্টর হিসেবে সে ইনপুট নেয়। ওকে, তাহলে আমরা কি করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে 1 স্পেস 6 স্পেস 15 স্পেস 20 স্পেস, মানে যেরকম যেরকম ছিল কমিশনগুলো ভাবে দিলাম। দেওয়ার পরে আমরা যদি কি দিই, আমরা যদি এন্টার দিই, তাহলে আমার কি হবে, কোডটা রান হয়ে তোমার দেখো রাউট ম্যাট্রিক্স আমার চলে আসলো। এই যে 1 15 হাবি জাবি এরকম একটা রাউট টেবিল চলে আসলো আমার কাছে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে তোমরাও চাইলে কি করতে পারবা, যে কোনো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের জন্য রাউট টেবিলের উপরে বিল্ড বানাই ফেলতে পারো ম্যাটল্যাব দিয়ে। তো এখানে তোমার কোনো কিছুই করা লাগে না, কোড তো আছেই আমার। তোমার জাস্ট যেটা করা লাগবে, কোডটা একটু লাইন বাই লাইন বোঝা লাগবে যে কোডে আসলে কি হচ্ছে, আমরা যেটা শিখছি ওটাই হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। তোমরা যদি একবার গো থ্রু করো দেখবা আসলে এই সেম জিনিসই হচ্ছে আর কি এখানে। আচ্ছা, এখানে আরেকটা কথা লিখছে, সেটা হচ্ছে সিস্টেম ইজ স্টেবল। ওকে, তো এখন আমাদের সিস্টেমটা স্টেবল বলে দিল, মানে রাউট টেবিল বানাইছে, বানানোর পর বলে দিল তোমার কি সিস্টেমটা স্টেবল আছে। হ্যাঁ, তো এখন আমরা যদি এখানে অন্য একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিই, তখন হয়তো বা আমার সিস্টেম ইজ আনস্টেবল আসতে পারে। ওকে, সো তো যেমন তোমরা যদি এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা তোমরা যদি কি করো, এখানে দাও এই যে 1 2 8 4 6 3 1, তখন দেখবে একটা সিস্টেম আনস্টেবল আসবে। আমি ওইভাবে বানাই দিলাম তোমাদেরকে। তো আমাদের মানে পার্ট 1 হচ্ছে এইটুকুই, যে হচ্ছে কি আসলে আমার মানে কিভাবে রাউট টেবিল বানাইতে হয় বাই হ্যান্ড সেটা জানা, এবং ম্যাটল্যাবে কিভাবে করা যায়। তো ম্যাটল্যাবে তো এই কোডটা সবসময় আজীবন সেমই থাকবে, এটাতে কোনো কিছু চেঞ্জ করার কিছুই নাই। তো এটা হচ্ছে গিয়ে তোমরা ডিরেক্টলি কপি করে পেস্ট করে ইউজ করো, সমস্যা নাই। কিন্তু আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে একবার নিজে বুঝো, তাহলে হচ্ছে বুঝতে পারবা যে হচ্ছে আমরা থিওরিতে যেটা পড়ছি ওটাই হচ্ছে আসলে ঘটনাটা এখানে, হোয়াটএভার। তো আমরা তাহলে আলটিমেটলি থিওরিটিক্যালি জিনিসগুলো করতে পারবো, বাই হ্যান্ড করতে পারবো, আবার ম্যাটল্যাব কোড দিয়েও আমরা রাউট টেবিল জেনারেট করতে পারবো। ওকে, তো এই হচ্ছে আমাদের পার্ট 1। তো পার্ট 1-এর বেসিসে তোমাদের অ্যাসাইনমেন্টে কিছু কাজ করা লাগবে। সেই অ্যাসাইনমেন্টের কাজগুলো কি কি, তোমাদের হচ্ছে গিয়ে বিল্ড রাউট, মানে এটা আমি উচ্চারণ জানি না, হার্টস মনে হয়, আচ্ছা হোয়াট এভার একটা হবে আর কি, আমরা রাউট টেবিলই বলি ম্যাক্সিমাম টাইম। তো বিল্ড রাউট টেবিল ফর গিভেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সি মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ইন স্লাইড 2 হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। মানে এই যে এখানে যে আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেওয়া আছে, সেটা তোমার কি করতে হবে বলতো, রাউট টেবিলটা বানাইতে হবে হ্যান্ড ক্যালকুলেশন, হাতে ক্যালকুলেট করে। তারপর কম্পেয়ার উইথ ম্যাটল্যাব আউটপুট, মানে তুমি ম্যাটল্যাব কোডটাতে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ইনপুট দিয়ে ওইটার কিটা অ্যাড করবা, ওইটার স্ক্রিনশটটা অ্যাড করবা, এবং তোমার তোমার যে ক্যালকুলেশন সেটার একটা ছবি অ্যাড করবা। দুইটা কম্পেয়ার করবা ঠিক আছে কিনা, অবশ্যই ঠিক থাকবে যদি তোমার ক্যালকুলেশন ভুল না হয়। ওকে, তাহলে এখন এই দুইটা জিনিস তুমি এই দুইটা কাজ বুঝতে পারলাম। তো আমি তোমাদেরকে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এখানে ক্যালকুলেশন করে দেখাইছি, তোমরাও একটা ক্যালকুলেশন করবা। আমি একটা রান করে দেখাইছি, তোমরা একটা রান করবা। ঠিক আছে, এখন আমি যেটা ক্যালকুলেশন করে দেখাইছি, যেটা রান করে দেখাইছি, সেটা আমাকে কি শো করতেছে এখানে বলো তো, স্টেবল শো করতেছে। তোমরা যেটা করবা দেখবো ওটা আনস্টেবল শো করতেছে। এখন তোমাদের কাজ হচ্ছে গিয়ে মানে একটা কমেন্ট লেখা, সেই কমেন্টটা তোমার কি, হাউ ক্যান উই ডিসাইড ওয়েদার দ্য গিভেন সিস্টেম ইজ স্টেবল অর নট, মানে স্টেবল নাকি আনস্টেবল ফ্রম রাউট টেবিল। মানে রাউট টেবিল দেখে কিভাবে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল, এটার একটা কমেন্ট তোমরা অ্যাড করবা। তাহলে পার্ট 1-এর জন্য টোটাল 3টা জিনিস থাকবে। একটা হচ্ছে গিয়ে তোমার এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের জন্য একটা হচ্ছে গিয়ে একটা রাউট টেবিল ক্যালকুলেশন করে দেখাবা, ওটার একটা ছবি থাকবে।
তারপর হচ্ছে গিয়ে ম্যাটল্যাবের আউটপুটটা দেখাবা দুইটা সেম কিনা, দুইটা সেম হলে তো ভালো। হ্যাঁ, তারপর 3 নাম্বার হচ্ছে গিয়ে তোমরা একটা কমেন্ট করবা। কমেন্টটা তোমার কি হবে বলো তো, যে হচ্ছে কি আমি আসলে রাউট টেবিল দেখে তোমার কাছে আমি একটা রাউট টেবিল দেখাই দিলাম, তুমি একটা রাউট টেবিল বের করবা। তোমারটা আনস্টেবল আসবে, আমারটা স্টেবল আসবে। এখন তোমার ফিগার আউট করতে হবে রাউট টেবিল দেখে আসলে এটা কিভাবে বলা যায় সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল। এটার একটা কমেন্ট করা, মানে এভাবে বলা যায়। এই জিনিসটা দেখলে মানে রাউট টেবিলে যদি আমরা এরকম দেখি তাহলে এটা স্টেবল বলবো, আর এরকম দেখলে এটাকে আনস্টেবল বলবো। দুটো লাইন থাকবে জাস্ট। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি পার্ট 2-তে। ওকে, আর পার্ট 1-এর ল্যাব রিপোর্টে তোমরা কি অ্যাড করবা, এই যে এই জিনিসটা অ্যাড করবা, ঠিক আছে। 5.7-এ 3টা প্রবলেম আছে, এই 3টা প্রবলেম অ্যাড করবা। তো তোমরা তো অবশ্যই ভিডিও দেখলে দেখতে পারো, তখন পজ করে এগুলো একটু দেখবা আর কি কিভাবে সলভ করা যায়। তার ল্যাব রিপোর্টে কি করবা, অ্যাসাইনমেন্টে কি করবা, পার্ট 1-এর জন্য আশা করি বুঝতে পারছো। এবার চলে আসি আমরা পার্ট 2-তে। তো পার্ট 2-তে আমরা যেটা করব সেটা হচ্ছে কি তোমার পার্ট টু হচ্ছে কি স্টেবিলিটি অ্যানালাইসিস অফ লিনিয়ার সিস্টেম ইউজিং রুট লোকাস। আমাদের রুট লোকাস দিয়ে স্টেবিলিটি অ্যানালাইসিস করতে হবে। এখন কথা হচ্ছে কি হোয়াট ইজ রুট লোকাস। রুট লোকাস কি জানতে হবে অবশ্যই। তো রুট লোকাস কি জানার জন্য আমরা এই জিনিসটা তো আগে থেকেই দেখলাম। আমরা কি করলাম, এখন নতুন একটা জিএস চিন্তা করলাম, মানে ফরওয়ার্ড পাথ গেইন চিন্তা করলাম। কি, এই যে কে ইন্টু এস প্লাস টু ডিভাইড বাই এস ইন্টু এস প্লাস থ্রি, আর এইচএস আগের মতো ইউনিটি ফিডব্যাক মানে 1। এবার যদি আমরা টিএসটা ক্যালকুলেট করি তাহলে কি পাবো দেখো তো, এখানে ক্যালকুলেশন তোমার দেখানো আছে। হ্যাঁ, তো ক্যালকুলেশনটা করলে তুমি যদি হাতে কলমে করো তাহলে দেখবা টিএসটা আসতেছে কে ইন্টু এস প্লাস টু ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস থ্রি প্লাস কে ইন্টু এস প্লাস টু কে, এরকম আসতেছে। এখন ফর এক্সাম্পল ধরো কে এর মান 1, তাহলে টিএসটা কি হবে, এস প্লাস টু ডিভাইডেড বাই এস কিউব, সরি এস প্লাস টু ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস থ্রি এস প্লাস টু হবে। তাহলে কে ইকুয়ালস টু 1 হলে টিএসটা হচ্ছে কি কে এস প্লাস টু ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস থ্রি এস প্লাস টু। এখন এই টিএসটা এস এর যে ভ্যালুগুলোর জন্য ইনফিনিটি হবে, এস এর সেই ভ্যালুকে বলা হয় পোল। বুঝতে পারছি? তাহলে পোল কাকে বলে, পোল বলে হচ্ছে গিয়ে এস এর যে ভ্যালুর জন্য টিএস এর ভ্যালু ইনফিনিটি হবে তাকে বলা হয় পোল। এখন টিএস কখন ইনফিনিটি হবে, যখন এস স্কোয়ার প্লাস থ্রি এস প্লাস টু মানে হচ্ছে হরের অংশটা জিরো হয়ে যাবে। আমরা কিন্তু চিন্তা করতেছি কে এর মান 1 আপাতত। তাহলে এস স্কোয়ার প্লাস থ্রি এস প্লাস টু যদি জিরো হয় তাহলে আমার কি হবে, টিএস ইনফিনিটি হবে। এখন কত হচ্ছে এস স্কোয়ার প্লাস থ্রি এস প্লাস টু কখন ইনফিনিটি হবে, তাহলে আমরা যদি কখন জিরো হবে। তো আমরা যদি এস স্কোয়ার প্লাস থ্রি এস প্লাস টুকে জিরো ধরি তাহলে আমরা সমাধান করলে পাবো এস এর মান কত, মাইনাস থ্রি আর কত, মাইনাস ওয়ান, মাইনাস টু আর মাইনাস ওয়ান পাওয়া যাবে। মানে এস এর মান যদি মাইনাস টু আর মাইনাস ওয়ান বসাও আর কে এর মানকে যদি আমরা ওয়ান ধরি তাহলে আমরা কি পাবো বলতো, পোল পাবো হচ্ছে কি, মানে ওই যে টিএসটাকে ইনফিনিটি পাবো, তার মানে আমার পোল হবে মাইনাস টু আর মাইনাস ওয়ান হবে। এটা আশা করি বুঝতেছো। না বুঝলে একটু পজ করে তুমি চিন্তা করো, আসলে কথাগুলো আরেকবার রিওয়াইন্ড করে শোনো তাহলে বুঝতে পারবা। তাহলে এখন কে এর মান 1 ধরছি, তখন আমার নিচের ইকুয়েশনটা আসছে এস স্কোয়ার প্লাস থ্রি এস প্লাস টু, ওটাকে জিরো ধরে আমি সমাধান করলে এস এর মান পাচ্ছি মাইনাস টু আর মাইনাস ওয়ান। এখন যদি কে এর মান 1 না ধরে যদি আমি কে এর মান 10 ধরতাম তখন কি আমার এস এর মান সেম আসতো পোল, মানে এস এর মান হচ্ছে কি আমি সেম পাইতাম, পোল হিসেবে পাইতাম না তো, কারণ ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এস স্কোয়ার প্লাস থার্টিন এস প্লাস টোয়েন্টি, ওটাকে সমাধান করলে দেখবা এস এর মান আবার ডিফারেন্ট কিছু একটা আসছে। কে এর মান যদি তুমি এখন আরো চেঞ্জ করো, 15 করে ফেলো বা 100 করে ফেলো, দেখবা আমার পোলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। পোল কি, ওই যেটা বললাম এস এর যে মানের জন্য আমার কি হবে, টিএস ইনফিনিটি হবে। টিএস কখন ইনফিনিটি হবে, যখন হরটা ইনফিনিটি হয়ে যাবে বা ডিনোমিনেটরটা ইনফিনিটি হয়ে যাবে আর কি। তাহলে আলটিমেটলি এই যে আমি কে এর মান চেঞ্জ করার কারণে আমার যে পোল চেঞ্জ হচ্ছে, আর পোলের অপর নাম হচ্ছে রুট বলে আর কি। তাহলে আমার কি হচ্ছে ঘটনাটা আমি একবার বলি, যে হচ্ছে তোমার কে এর মান চেঞ্জ করার সাথে সাথে আমার পোল চেঞ্জ হচ্ছে বা রুট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাইলে এখন পোল জিরো ডায়াগ্রাম বলতে একটা কথা আছে। হ্যাঁ, তো পোল জিরো ডায়াগ্রামটা কি আমরা একটু বোঝার ট্রাই করি। পোল জিরো ডায়াগ্রামটার জন্য আমরা কি করলাম, এখানে পোল জিরো ডায়াগ্রামের জন্য একটা মিনিট হচ্ছে গিয়ে কি করতে পারি, পোল জিরো ডায়াগ্রামের জন্য হ্যাঁ,
তো এখানে মনে করো হচ্ছে যেটা হরাইজন্টাল লাইন সেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, আর যেটা ভার্টিক্যাল লাইন সেটা হচ্ছে তোমার কি ওয়াই অ্যাক্সিস। তো আমরা ইন্টারমিডিয়েটে একটা জিনিস পড়ছিলাম, কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের হচ্ছে গিয়ে রিয়েল ভ্যালুগুলো আমরা কোথায় বসাইতাম? এক্স অ্যাক্সিসে বসাইতাম। আর ইমাজিনারি ভ্যালুগুলো কোথায় বসাইতাম? ওয়াই অ্যাক্সিসে বসাইতাম। তো এখন আমি যখন কে এর মান 1 ধরছিলাম, তখন আমি পোল পাইছি কি এস ইকুয়ালস টু -2 আর -1। তাহলে -2 -1 দুইটাই তোমার কি রিয়েল নাম্বার। তাহলে এদের লোকেশন হবে কোন জায়গায়? এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডে -2 -1 এখানে কোথাও একটা দুইটা হবে। মানে এখানে দুই জায়গায় দুইটা পয়েন্ট হবে জাস্ট। মনে করো এই জায়গায় -2 হইলো, আর এই জায়গায় করে আমার কি হইলো? -1 হইলো আর কি, ঠিক আছে? আমার কাজটা আশা করি ফলো করতে পারতেছো। তো এই জায়গায় -2 চিন্তা করো, এই জায়গায় -1 চিন্তা করো। এখন যখনই আমি কে এর মানটাকে চেঞ্জ করব, তখনই আমার এই পোলের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ওটা ইমাজিনারিও আসতে পারে, ওটা আবার কি রিয়েলও আসতে পারে, বা যে কোনো কিছু আসতে পারে। তাহলে এই যে কে এর মান 1, তখন পোলগুলো -2 একটা এই জায়গায়, আরেকটা পোল -1 এই জায়গায়। কিন্তু কে এর মান আমি একটু চেঞ্জ করার ফলেই পোলগুলো চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে গেল। তাহলে কে এর মান আমরা যত চেঞ্জ করব, পোলগুলো তত কি হবে? এই পুরা জায়গাটার মধ্যে দৌড়াবে। দৌড়াবে বলতে এক এক জায়গায় চলে যাবে, ঠিক আছে? এই যে রুট, মানে পোল বলতে আসলে রুট বোঝাচ্ছে আর কি, পোল আর রুট সেম কথা। তো আলটিমেটলি এই যে রুটগুলো কে এর মানের উপর ডিপেন্ড করে যে এক এক দিকে মুভ করতেছে, যেই পথ ধরে মুভ করতেছে সেই পথটাকে আমরা বলি রুট লোকাস। লোকাসের বাংলা হচ্ছে পথ, আর রুট মানে কি হচ্ছে পোল। তাহলে আলটিমেটলি কে এর মান চেঞ্জ করলে আমার পোল যেদিক বরাবর চেঞ্জ হবে সেই পথটাকে বলা হয় কি রুট লোকাস। তো এখন আমরা এটাই শিখবো যে হচ্ছে কিভাবে একটা রুট লোকাস আমরা ম্যাটল্যাবে প্লট করতে পারি, ঠিক আছে? তো মনে করো এই সিস্টেমটার জন্যই আমরা রুট লোকাস প্লট করতে চাই আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই কোডটা পুরোটা আমরা ডিলিট করে দিই, মানে পুরোটা করার দরকার নাই। আমরা মনে করি এখান থেকে কি করে দিই, এটাকে কেটে দিই আপাতত। ওকে, আচ্ছা, এবার যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে লিখলাম যে হচ্ছে আমরা এই জায়গায় টাইপ করলাম হচ্ছে তোমার কি ওই যে মানে ট্রান্সফার ফাংশনটাকে ডিফাইন করব আমরা। তো এই ক্ষেত্রে আমার যেটা ডিফাইন করা লাগবে সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র কোনটা ডিফাইন করা লাগবে? শুধুমাত্র ফরওয়ার্ড পাথ গেইনটাই আমার ডিফাইন করতে হবে, এবং ওই ক্ষেত্রে আমার কেটাকে আমার দরকার হবে না, ঠিক আছে? মানে আমরা রুট লোকাস যখনই ড্র করতে যাব, আমরা হচ্ছে কি করব বলতো? আমরা ফরওয়ার্ড পাথ গেইন যেটা আছে ওইটাকেই কি করব, ডিফাইন করব উইথাউট কে। হ্যাঁ, তো আমরা কি করব এখন? আমরা হচ্ছে গিয়ে লিখব যে হচ্ছে গিয়ে এস ইকুয়াল টু টিএফ কোলন, আর কিবোর্ডে কোলন কাজ করে না। ওকে, তাহলে আমরা লিখলাম এস ইকুয়ালস টু টিএফ, এস লিখলাম যেগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আসলে। তারপর লিখলাম হচ্ছে জি ইকুয়াল টু কত কত ছিল জানি, কোথায় এটা, এটা এস প্লাস টু ডিভাইড বাই এস ইন্টু এস প্লাস থ্রি, তাই তো? তাহলে এস প্লাস টু ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস থ্রি নাকি? থ্রি। ওকে, আর এখানে একটা প্রোডাক্ট সাইন দেওয়া লাগবে, এরপর এখানে সেমিকোলন দিব। তাহলে আমার কি করলাম? আমরা ফরওয়ার্ড পাথ গেইনটাকে ডিফাইন করলাম। রুট লোকাস আঁকার সময় সবসময় ফরওয়ার্ড পাথ গেইনটাকে ডিফাইন করা লাগবে, এবং কে লেখা যাবে না। ওকে, তাহলে এখন আমরা এর পরের লাইনে যেটা করব সেটা হচ্ছে কি একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে তোমার কি আর লোকাস, আর এল ইউ সি কে, আর লোকাস একটা ফাংশন আছে। ওকে, তো এই তুমি যদি এই আর লোকাস দিয়ে যদি কি দাও, এখানের মধ্যে জি দিয়ে দাও, তারপর তুমি যদি রান রান দিয়ে দাও, তাহলে দেখো কি হয়। একটু ওয়েট করো, হ্যাঁ চলে আসছে এই যে। তাহলে আমার একটা ফিগার আসলো নাকি, খেয়াল করো তো, ফিগারটা লোড হোক 1 মিনিট। দেখো তাহলে এখানে একটা ফিগার আসছে, যে ফিগারে দেখো তো তোমার এই যে আমার এদিকে একটা তোমার কি ব্লু লাইন, এদিকে একটা গ্রিন লাইন আছে। তো এখন এই যে ডায়াগ্রামটা আসলো, এটাই হচ্ছে আমার কি রুট লোকাস। এটা দেখতে অনেক সহজ সরল আসছে,
আমি যদি এই ফাংশনগুলোকে চেঞ্জ করে দিই, এই রুট লোকাসগুলোও কি হয়ে যাবে, তোমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আসলে আমি একটু চিন্তা করি কি করা যায়। জিরোতে এখানে হচ্ছে কি -2। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আসলে ব্র্যাকেট দেওয়া লাগবে এই জায়গায়। নাইলে এটা আসলে ওই যে পুরা জিনিসটা আমার হরে যাওয়া লাগবে না, এটা ফার্স্ট ব্র্যাকেট না দিলে হরে যাচ্ছে না আর কি। এবার আমরা রান দিই, তাহলে কি হয় দেখো। হ্যাঁ, তাহলে এখন রুট লোকাসটা একটু অন্যরকম আসছে, কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আগের বার এদিকে ব্লু কালার ছিল, এদিকে গ্রিন কালার ছিল, মাঝখানে দুইটা গোল্লা ছিল। ঠিক আছে, তো এইসব এগুলো আসলে কি মিন করে, এগুলো তোমরা থিওরি ক্লাস আরো ডিটেলস জানতে পারবে। আপাতত আমাদের মেইন ফোকাস হচ্ছে কি কিভাবে ম্যাটল্যাবে রুট লোকাসটা ড্র করতে হয় সেটা জানা। তোমরা যখন থিওরিতে পড়বা রুট লোকাস দিয়ে কি কি করা যায়, তখন তোমরা এখানে আরো বেশি এক্সপ্লোর করতে পারবে আর কি। আচ্ছা, তো এখন এই জিনিসটা আমি আরো একটু সুন্দর বানাই ফেলতে পারতাম যদি আমার এই জায়গায় কি থাকতো, 3 থাকতো, আর এই জায়গায় 2 থাকতো। তখন দেখো জিনিসটা আরো মানে দেখতে সুন্দর হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন রান দিই, তখন দেখো কি হচ্ছে। তখন এই যে দেখো কিরকম টাইপ একটা আমার ফিগার চলে আসলো, এরকম টাইপ একটা ফিগার চলে আসলো। ঠিক আছে, তো আলটিমেটলি তোমার এই যে ট্রান্সফার ফাংশনটা আমার যত চেঞ্জ করব, মানে ট্রান্সফার ফাংশন তো না, ফরওয়ার্ড পাথ কিন্তু যত চেঞ্জ করব তত রুট লোকাসটা আমার কি হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তো আমরা আগের ভার্সনে চলে যাই, আমরা এই জায়গায় 2 রাখি, আর এই জায়গায় তোমার 3 রাখি। তারপর একটা জিনিস বুঝাই তোমাদেরকে। রুট লোকাসটা আমরা যে বললাম যে কে এর মান চেঞ্জ করলে রুট যেদিক বরাবর বরাবর চেঞ্জ হবে সেটাকে আমরা বলি রুট লোকাস। ওটা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। ঠিক আছে, তো এখানে খেয়াল করে তুমি যদি এখানে কার্সারটা নিয়ে যাও, তোমার কার্সারটা নিয়ে যদি তুমি এখানে ক্লিক করো, তাহলে দেখো তোমার একটা, এই যে একটু খেয়াল করো, মনে করো আমি যেখানে নিলাম, নেওয়ার পরে দেখো একটা বক্স আসছে, ওই বক্সের মধ্যে অনেক কিছু লেখা আছে। প্রথমে লেখা আছে রেসপন্স জি, মানে আমরা জি এর রেসপন্স দেখতেছি। এটা আসলে তেমন একটা সিগনিফিকেন্ট কিছু না। তারপর বলছে গেইন হচ্ছে 1.65। গেইন বলতে আসলে বোঝাচ্ছে এটা কি, ওই যে কে যেটা ছিল, যেটাকে আমরা আসলে লিখি নাই, মানে আমার তো ছিল জি ইকুয়ালস টু কে ইন্টু এস প্লাস টু ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস থ্রি ছিল। তো এখন কে এর মানটা 1.65 ধরছে ওরা, আমরা ধরছিলাম 1 না। তো এখন আমি যদি একটু কার্সারটাকে ডানে বামে সরাই, দেখবা গেইনের মানটা আবার চেঞ্জ হয়ে গেছে। দেখো গেইনের মানটা এখন 1.15 হয়ে গেছে। তুমি যদি একদম ক্রসের এখানে নিয়ে আসো, তাহলে খেয়াল করো গেইনের মানটা কত দেখাবে। যে ক্রসের এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কি দেখাই, দেখাই না কেন? আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ দেখো, এই যে এখন তোমার গেইনের মানটা কত দেখাচ্ছে, গেইনের মানটা দেখাচ্ছে এখন 0.706। তার মানে গেইনের মানটা তোমার এই পুরো পাথ জুড়ে কি হতে থাকবে, গেইনের মানটা চেঞ্জ হতে থাকবে আর কি। ঠিক আছে, তো এখন এখানে গেইন দেখালো, তারপর পোল দেখাচ্ছে। ওকে, পোল বলছে কত, -3.27। তারপর ড্যাম্পিং দেখাচ্ছে, পার্সেন্টেজ ওভারশুট দেখাচ্ছে, ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো প্যারামিটার আমার এখানে দেখাইতেছে। তুমি যদি আরো এখানে মনে করো এই জায়গায় দেখো, হ্যাঁ এই জায়গায় দেখলে তোমার কি দেখাচ্ছে দেখো। ওকে ওয়েট, হ্যাঁ এটা দেখো যে গেইন দেখাচ্ছে 3 পয়েন্ট কত, 6.02 দেখাচ্ছে। তাহলে আলটিমেটলি আমি এই রুট লোকাসের প্রত্যেকটা পয়েন্টে কোন কোন পয়েন্টে গেইন কত, ওই পয়েন্টে পোল কত, ড্যাম্পিং কত, পার্সেন্টেজ ওভারশুট কত, ফ্রিকোয়েন্সি কত, সব চাইলে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে কিভাবে আমার রুট লোকাস ম্যাটল্যাবে প্লট করা লাগে, এবং হচ্ছে গিয়ে কিভাবে ওই রুট লোকাস থেকে গেইন, পোল, ড্যাম্পিং, ওভারশুট এসব দেখা লাগে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ কি, তোমরা কি করবা আসলে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে তোমরা একটা কনসিডার ইউনিটি নেগেটিভ ফিডব্যাক উইথ ফরওয়ার্ড পাথ গেইন জিএস ইকুয়ালস টু কে ইন্টু এস প্লাস এ ডিভাইডেড বাই এস প্লাস বি ইন্টু এস প্লাস সি। তার মানে আলটিমেটলি এটা হচ্ছে আমার ফরওয়ার্ড পাথ গেইন, আর ইউনিটি ফিডব্যাক মানে আলটিমেটলি কি এইচএস কত 1 বলে দিছে আর কি। এবং এখানে এবিসি কি মিন করতেছে, এবিসি হচ্ছে তোমার লাস্ট 3 ডিজিটের তোমার আইডির লাস্ট 3 ডিজিট। তোমার আইডি যদি কি হয়, তোমার আইডি যদি হয় মনে করো সামথিং 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 123, মানে লাস্ট 3 ডিজিট হচ্ছে তোমার আইডি 123। তাহলে তুমি কি করবা, এ এর মান 1 ধরবা, বি এর মান 2 ধরবা, সি এর মান কি ধরবা, 3 ধরবা। তোমার আইডির লাস্ট 3 ডিজিট যদি হয় 357, তখন তুমি এ ধরবা 3, বি ধরবা 5, সি ধরবা 7। তো এটা ধরে তুমি কি করবা, ম্যাটল্যাবে ওটার রুট লোকাস দেখাবা এবং এই টেবিলটা ফিল আপ করবা। ঠিক আছে, এই টেবিলটা ফিল আপ করে সাবমিট করবা। তো এখন তুমি সাবমিট করার সময় কি সাবমিট করবা, একটা পিডিএফ সাবমিট করবা। ওই পিডিএফ এ কি থাকবে, এই যে রাউত টেবিলের একটা হ্যান্ড ক্যালকুলেশন থাকবে, তারপর ম্যাটল্যাবের আউটপুট থাকবে, ওই ওই রাউত ওই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ম্যাটল্যাব আউটপুটটা থাকবে।
তারপর এই কমেন্টটা থাকবে, মানে আমি রাউট টেবিলের কি দেখে সিস্টেমকে স্টেবল বলবো এবং কি দেখে সিস্টেমকে আনস্টেবল বলবো। তারপর হচ্ছে কি আমরা এটাতে কি করবো, এটাতে হচ্ছে আমরা রুট লোকাসের কোডটা মানে দেখাবা, মানে আউটপুটে, মানে পিডিএফ ফাইলটাতে রুট লোকাসের আউটপুটটা দেখাবা। তারপর হচ্ছে তোমার টেবিলটার ফিল আপ ভার্সনটা দেখাবা। ঠিক আছে, তাহলে এইটুক কাজ হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, যেটা 3টার মধ্যে সাবমিট করতে হবে। এরপরের তোমাদের ল্যাব রিপোর্টে হচ্ছে তোমরা এই দুইটা প্রবলেম সলভ করে অ্যাড করবা। কার জন্য? পার্ট 2 এর জন্য। এটা পার্ট 1 এর জন্য, এটা পার্ট 2 এর জন্য। ল্যাব রিপোর্টের টপ পেজ অবজেক্টিভ এই দুইটা পার্টের সলিউশন আর ডিসকাশন অ্যাড করে জমা দিয়ে দিবা। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আজকের ল্যাব পার্ট 1 এবং পার্ট 2। আশা করি ধরতে পারছো এবং অ্যাসাইনমেন্টে কি করতে হবে বুঝতে পারছো। কার যদি কনফিউশন থাকে, যে জায়গায় কনফিউশন আছে আরেকবার রিভাইন্ড করে দেখে নিবা। ধন্যবাদ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।